ড্রামাবাজ, তুমি ঢং শুরু করছো, কারণ তোমার এসব মুড সুইংস এগুলো আবার কি? আসলে কি মেয়েরা মুড সুইংস বানায়? আসলে কি এক্সিস্ট করে না মুড সুইংস? মুড সুইংয়ের কথা যদি আপু বলতে যাই, জিনিসটা আসলে খুব সেন্সিটিভ একটা পার্ট। সো মুড সুইংয়ের কথাটা যদি আমি বলি, একটা মেয়ের পুরো জীবনটাই মনে হয় মুড সুইংয়ের উপরেই যাবে। আমি যদি আপনাকে জাস্ট একটা গ্লিমস দেই, মেয়েটা প্রিটিন এজে যখন আসলো, আস্তে আস্তে ওর বডি তৈরি হচ্ছে ওর নতুন মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য, মুড সুইং আসতেছে। মায়েরা যাও একটু যদি নিজের জীবনটাকে রিফ্লেক্ট করে মেয়েটাকে বুঝতে পারবে, বাট বাবা বলবে এত রিয়েক্ট কেন করো, ভাই বলবে এরকম কেন করো, এরকম মানে সিনক্রেট কেন করতেছো, বা তুমি কেন এরকম হচ্ছ কেন, বাবা ভাই বিরক্ত হয়ে যাবে। মেয়েটাও পাজল থাকবে যদি ওকে বলা না হয়। সো একটা পর্যায়ে মেয়েটা প্রিটিন থেকে টিনে ঢুকলো, তার মেনস্ট্রুয়াল লাইফটাও স্টার্ট হয়ে গেল। মান্থলি সাইকেলে কখনো কখনো প্রিমেনস্ট্রুয়াল সিমটম হয় আমাদের 1 থেকে 2 সপ্তাহ আগে থেকে। ওখানে একটা মুড সুইংয়ের ফেজ থাকে, কারো কারো থাকে জাস্ট মেনস্ট্রুয়েশনের সময়টাতে মুড সুইং। ওটাও শেষ হলো ওভুলেশনের টাইমটা 13 থেকে 15 দিন, ওই সময় আরেকটা ফেজ যায় কারো কারো। সো এভাবে করতে করতে মেয়েটা চলতেছে, কিন্তু তারপর বিয়ে হলো, বিয়ের পরে সে আবার কনসিভ করলো, ওখানে তো আরেকটা মুড সুইংয়ের খেলা যাবে। সবাই তো ভাবে হচ্ছে গিয়ে 3টা ট্রাইমেস্টার প্রেগনেন্সির, আমি বলি না 4টা ট্রাইমেস্টার। আপনি পোস্টপার্টাম পিরিয়ড কীভাবে ভুলে যান? ওই সময় তো পুরো ব্রেন কোলাপস করতে থাকে হরমোনের কারণে, এবং মেয়ে তো পুরো হরমোনাল কারণে এলোমেলো। ওখানে আরেকটা মুড সুইংয়ের খেলা যায়। তারপর এরকম যুদ্ধ করতে করতে মেয়েটা একটা সময় তার পেরিমেনোপজাল মানে টাইমটাতে আসবে, যেটা সম্পর্কে আসলে আমরা সবাই বেখবর। ওইখানে ব্রেইন কেওস এমনভাবে ক্রিয়েট করে, মেয়েও জানে না সে কেন এরকম করে, আশেপাশের কেউ তো জানেই না, বাট মেয়েটা সাফার করে। মেয়েটা যদি বলে আমি আপনি যে কেউ, আমরা শুধু এটা ফিল করি যে দের ইজ সামথিং রং উইদিন মি, বাট কি আমি জানি না। সো আলটিমেটলি ঘুরতে ঘুরতে আমাদের কাছে হয়তো আসে, আমরাও কোনো রকমে ওষুধ দিয়ে জোড়াতালি দিয়ে রেখে দিই। তারপরে আসে মেনোপোজ। মেনোপোজের পরে সে একটু স্টেবল হয়ে যায়, কারণ ব্রেইনের ওই কেওস কমে গেল। মেনোপোজের পরে তার কিছু সিমটম থাকে, যেটা আমাদের সাইকিয়াট্রিতে আমরা ডিপ্রেশন এংজাইটি হিসেবে অনেক বেশি দেখি, মানে ফাংশনাল ম্যানেজমেন্টগুলোতে তার অনেক বেশি প্রবলেম হয়। এরকম কিছু সিমটম মুড সুইং থাকে। গ্র্যাজুয়ালি সে যদি প্রপার ট্রিটমেন্ট পেয়ে যায় সে থেমে যাবে, স্থির হয়ে যাবে। আর না হলে অ্যাকচুয়ালি মেনোপোজ হয়ে গেলে মেয়েরা নিজেদেরকে খরচের খাতায় উঠায় দেয়, আমি তো শেষ, আর কিভাবে চলবে জীবন, চলুক। সো মুড সুইংটা আসলে মেয়েদের কোথায় নাই আপা। আসলে সেটাই। আর এটা অনেকেই বলে দেয় মুড সুইং বলে কিছুই নাই, এসব তোমার ঢং। আপু খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আসলে মুড সুইং বা যেটা পিএমএস, তারপর এর অনেকগুলো টার্ম আছে। এত আসলে এভাবে করে টার্ম দিয়ে তো আমাদেরকে এক্সপ্লেন করা যায় না। নিজেদের মন খারাপ যখন হয় তখন আমরা খুঁজি না যে আচ্ছা এখন আমার কোনটা, মন খারাপ তো মন খারাপ, ভালো লাগছে তো না, তো ভালো লাগছে না, তখন সলিউশনটাও খুঁজি। কিন্তু তো সলিউশন নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এর আগে আপনার থেকে আরেকটু যদি ক্লিয়ার হই, যে আমরা যে পিএমএস ওয়ার্ডটা শুনি, আমরা মেয়েরা অনেক শুনি, আমাদের কিন্তু আরও ছেলে অডিয়েন্সও আছে যাদেরকে আমরা বলেছি যে এই পডকাস্টটা যাতে ওনারাও দেখে। পিএমএস জিনিসটা কি একদম ক্লিয়ারলি বলেন। আপু এটাকে আমরা যদি বলি যে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এবং মানে এই জিনিসটা কি, মেয়েদের একটা মান্থলি সাইকেল হয়। মান্থলি সাইকেলটা এটা আমরা মানে সাধারণত ধরি 28 দিনের সাইকেল, এটা কখনো কখনো ভ্যারি করে। আমি ওরকম গাইনোকোলজিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি না, শুধু একটু বলি যদি যে আমাদের এখানে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কিছু খেলা চলে, কখনো ইস্ট্রোজেন হাইয়ে থাকে কখনো প্রোজেস্টেরন হাইয়ে থাকে। তো এই যে প্রি মেনস্ট্রুয়াল সিমটম মানে মেনস্ট্রুয়েশনের আগে কিছু সিমটম আসে, এবং এটা আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট, সো মানসিক সিমটমই হবে এখানে, কিন্তু কিছু ফিজিক্যাল সিমটমও থাকে। কী কী সিমটম আসতে পারে? প্রথমত যেহেতু মুড সুইং বলছি, এই মনটা খুব ভালো লাগে, তো এই মনটা খুব খারাপ লাগে। খারাপটা এরকম লাগে যে আপনি চুপ করে তাকিয়ে আছেন, আপনার চোখ থেকে পানি চলে আসছে, আপনি খুব সেন্সিটিভ হয়ে গেছেন, চোখ মুছতেছেন, কান্না কান্না করতেছেন। এগুলো নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচুর মিম দেখি, হাসে। বাট যেই মেয়েটা যায় বা যারা আমরা যাই তারা অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা কতটা পেইনফুল লাগে। সো এখানে মুড সুইং থাকে, ডিপ্রেশনটা অনেক ক্ষেত্রে কিছু ভালো লাগে না, মেজাজটা খিটখিট লাগতে থাকে, আউটবার্স্ট না বাট খিটখিট লাগে, যে কিছুতেই বিরক্ত লাগে। আপনি হাসছেন, আপনাকে দেখতেও বিরক্ত লাগবে, কথা বলছেন ওটা শুনতেও বিরক্ত লাগবে, এবং যদি আপনি খুব পুশ করেন তখন আউটবার্স্টগুলো আসবে, জোরে খুব জোরালো একটা আউটবার্স্ট আসে।
খাবারের ক্রেভিং বেড়ে যেতে পারে, কখনো মিষ্টি বা কখনো ঝাল এরকম কিছু মনে হয় যে কিছুতে স্যাটিসফাইড না, আমার কিছু একটা প্রয়োজন। ঘুমে কখনো কখনো সমস্যা হতে পারে, এংজাইটি ফিল হতে পারে, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বডি এক করে, বা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় পেটে তলপেটে একটা ব্যথার মতো আসতে থাকে ফিজিক্যাল সিমটম হিসেবে। আচ্ছা। আর শরীরে একটা ম্যাজম্যাজে ভাব থাকে। আমি খুব গল্পের ছলে বলছি, আমি জি, থিওরি যতটুকু জি। সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করছি। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাতের ঘুমটাও ঠিকমতো হতে চায় না, ভাঙা ভাঙা থাকে। আবার এই সময়টাতে যখন মানে কাজগুলো করতে হয়, মনে হয় যে নিজেকে একটা বোঝার মতো টেনে নিয়ে যাচ্ছি আমি সামনে সামনে। এবং মোটামুটি দেখা যায়, আমি যদি বলি যে এই সিমটমগুলো আমাদের শরীরের যে সিমটম বা আমাদের মানসিকভাবে যে সিমটম, ওগুলো অনেক সময় শুধুমাত্র যে এরকম তলপেট ব্যথা বা ম্যাজম্যাজে ভাব এটা না, অনেক সময় দেখা যায় মেয়েদের বুকেও একটা ব্যথার মতো হুম। হতে থাকে, মাংসপেশিগুলো কেমন ধরে আসতে থাকে, হঠাৎ করে দেখা যায় বসে গেলে কোমর ধরে যাচ্ছে, উঠতে পারছে না। সো এরকম কিছু সিমটম আসতে থাকে। এই সিমটমগুলো যে সবার একেবারে সবগুলো হবে এটা এমন না। 75% কেসে দেখা যায় একটা দুইটা করে র্যান্ডম আসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যে মন খারাপ বা মুড সুইং এর তীব্রতা এটাই বেশি আসে, বা চোখ ছলছল হয়ে যায়, মেজাজ খিটখিটে এটা থাকে। 3 থেকে 8% কেসে আমরা যেটা দেখি পিএমডিডি, প্রি মিনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারে চলে যায়। সো পিএমএসটা আপু এরকমই আমি বলবো, এবং মেয়েরা কম বেশি আপু এটা সাফার করে। আচ্ছা। আম লাইক এরকম হয় যে ছোট্ট একটা জিনিসেও মেজাজ খারাপ হয়ে যায়। আশেপাশের মানুষ কিছু একটা হুম। বলছে। তখন ওইটা নিজেকে কন্ট্রোল করব কিভাবে? আচ্ছা, এটা আপু আপনি খুবই 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 জরুরি একটা প্রশ্ন, এটা আমি মনে করি। সো এটা না আমি সবসময় দুইটা ভাগ করে উত্তর দিই। দুই ভাগ করে উত্তরটা কিরকম হবে, যে একটা হচ্ছে আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে আমার সামনে যে থাকছেন ওনার পার্ট অফ রেসপন্সিবিলিটি। তো এখন আসি সামনের মানুষটা। সামনের মানুষটা কিন্তু আমার টাইম টেবিল জানে না, বাট এটা আমি জানি। সো অনেক সময় আমি এটা রিকোয়েস্ট করি যে আপনার পার্টনারকে আপনি একটু ইনফর্ম করেন, বা আপনার বাসায় আপনার যারা আসলে গুডউইল পার্সন তাদেরকে আপনি ইনফর্ম করেন। কেউ কেউ এটাকে আসলে সিনসিয়ারলি নেয় যে আচ্ছা ঠিক আছে, এই সময়টাতে আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। আবার কেউ কেউ আসলে বলার পরেও নিবে না, এটা জাস্ট হাসবে, হ্যাঁ ও তোমার তো ওই সময় আসছে, ও আচ্ছা আচ্ছা এখন তো তোমাকে আবার কিছু বলা যাবে না, তোমার এত ঘন ঘন হয় কেন। বাট মাস তো ঘুরতে ঘুরতে চলে আসে। সো যারা অ্যাকচুয়ালি টন্ট করে, এগেইন ওদেরকে বুঝিয়ে লাভ নেই, আপনারটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝে না, এটার জন্য জিদ করেও লাভ নেই। এটার জন্য তার সাথে আর্গুমেন্ট করে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে আপনার এনার্জি ওয়েস্ট করেও লাভ নেই। সো বেটার আপনি আপনার ডিগনিটি মেনটেন করেন, আপনি আপনার বাউন্ডারিটা দিয়ে নিজেকে নিজের মানে প্রোটেক্ট করেন। আর যে বুঝবে সে সিনসিয়ারলি আপনাকে যত্ন করবে। কিন্তু এখানে যেই জিনিসটা আমরা মিস করি, এই যে আমি দেখেন প্রথমে শুরু করছে আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি, আমরা দেখা যায় কি আমার পার্ট অফ রেসপন্সিবিলিটিটা না করে সামনের মানুষটাকে শুধু বলার চেষ্টা করি, তুমি আমাকে একটু ভালো হুম। রাখো, তুমি একটু বুঝো না কেন, বা এটা না না। আপনি যখন আপনারটা মেনটেন করে তাকে দিবেন, তখন হবে কি সে আপনাকে হেল্প করা স্টার্ট করবে, সে যদি গুডউইল পার্সন হয়, কারণ সে দেখবে যে আপনার স্ট্রাগলটা রিয়েল। আপনি তাকে খুব সুন্দরভাবে বলছেন যে দেখো এই মুহূর্তে আমি কথা বলে আমি রেগে যাবো, আমি বলতে চাচ্ছি না। বা আপনি যখন একটু রেগেও যাচ্ছেন, বা আপনি আপনার কন্ট্রোলটা গ্রিপটা আপনি হারিয়ে ফেলছেন, আপনি তাকে বলছেন যে সরি, আমি এই সময়টাতে আসলে এটা করতে চাইনি, আমার হয়তো টাইমটা চলছে এই জন্য এটা করেছি, বাট নেক্সট টাইম আমি আরেকটু কেয়ারফুল থাকবো। এবং আপনি আপনার সিনসিয়ার অ্যাপোলজি দিচ্ছেন, এবং আপনি তাকে আপনার কাজের মাধ্যমে দেখাচ্ছেন যে দেখো আগের বার এরকম হয়েছিল, বাট দিস টাইম আমি এখন অনেক কেয়ারফুল, আমি এবার এটা করিনি। এই যে এটা দেখছেন, সে কিন্তু আপনার প্রতি আরো কেয়ারিং হবেন যদি রাইট। সে গুডউইল পার্সন হন। সো এই জিনিসটা মেনটেন এটা করা উচিত। এক্সপেকটেশন মেইনলি হয়ে থাকে হচ্ছে হাসব্যান্ডের হুম হুম উপরে। এই প্রেশারটাও বেশি, হুম হুম এক্সপেকটেশনটাও বেশি। মাঝখানে আপনি একটা পয়েন্ট বলেছেন যেটা হচ্ছে পিএমডিডি। হুম হুম সেটা একটু বুঝতে চাই। হুম। পিএমডিডি আসলে জিনিসটা কি? প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডারে এটা যেটা হয়, আমি গল্পের ছলে বলি যে আমার একবার একটা পেশেন্ট এসে আমাকে বলছিলেন যে আমার মাসের কোনো একটা সময় মেবি আমার উপর জিন ভর করে, এবং আমি ওই সময় আমার মাকে এত বকাবাদ্য করি, আমি তার গায়ে হাত তুলে ফেলি। আমার স্বামী চলে আসলে সামনে, আমি তার গায়ে হাত তুলে ফেলি। আমার বাচ্চাটাকে আমি অমানুষের মতো পিটায় ফেলি। আমি খুব কাঁদতে থাকি, কেমন জানি হিস্ট্রি রোগীর মতো করতে থাকি, আমার কিছু ভাল লাগে না। এবং মানে এই জিনিসটা আমার কেন হয় ডাক্তার আমি জানি না। আমি ওনাকে বললাম প্রতি মাসে হয়? ডক্টর আমি জানি না এটা প্রতি মাসে হয় নাকি, বাট আমার খুব ঘন ঘন হয় এটা, এবং ওই সময় যে আমার কি হয় আমি নিজেও বলতে পারি না। সো আমি আস্তে আস্তে ওনাকে যখন পুশ করছিলাম, পুশ না সরি, আমি ওনাকে অ্যানালাইসিস হ্যাঁ। করছিলাম ওনার হিস্ট্রিটা, কেসটা, বুঝলাম এটা পিএমডিডি। সো যেটা হয় ওই যে
পিএমএস এর যে সিমটমগুলো জি। বললাম এটা এক্সট্রিম ভার্সনে আসতে থাকে। সিভিয়ার অ্যাঙ্গার আউটবার্স্ট, সিভিয়ার ডিপ্রেসিভ সিমটম, সিভিয়ার মুড সুইংস, কখনো কখনো হয়তো সুইসাইডাল থটসও চলে আসতে পারে বা সিভিয়ার রকমের এংজাইটি হচ্ছে। হুম। এই যে সিভিয়ারিটি লেভেলটা বেড়ে যায় তখন মানুষ আসলে নিজের উপরে কন্ট্রোলটা রাখতে পারে না। এবং একটা জিনিস কি, আমি যখন আমার কাছের মানুষগুলোকে তো আঘাত করব, ওটা আঘাত করার পরে অসম্ভব রকম একটা গিল্ট ফিলিং আসে এবং তখন তারা হাউমাউ করে কাঁদতে থাকে যে আমি এরকম কেন করছি, আমি খারাপ মা বা খারাপ মেয়ে বা খারাপ স্ত্রী। তখন ওই ওভারঅল সিমটমটা তার জন্য খুব আনবিয়ারেবল হয়ে যেতে থাকে। এবং এই জিনিসটা বেসিক্যালি দেখা যায় ওই যে পিরিয়ড শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে অথবা পিরিয়ডের সময়টাতে এটা হয়ে থাকে এবং ও মেয়েরা খুব বাজেভাবে এটাতে সাফার করে। আচ্ছা, তো সিভিয়ারিটির উপরে আমার হুম হুম ডিপেন্ড করবে যে আমার হুম হুম পিএমএস কিনা বা পিএমডিডি কিনা। এক্স্যাক্টলি পিএমডিডিতে। পিএমডিডিটা আমরা বুঝতে পারবো অথবা হুম হুম আমাদের আশেপাশের মানুষরা কিন্তু হেল্প করতে পারবে হুম আমাদেরকে হুম বুঝার, এবং রাইট? পিএমডিডিতে বেসিক্যালি ওই সময়টাতে আপনি আর ফাংশনিং থাকবেন না, ও কারণ আপনার তো সিভিয়ার মুড সুইংস হচ্ছে, সিভিয়ার ডিপ্রেসিভ সিম্পটম যে কিছু করতে ভালো লাগছে না এবং সিভিয়ার এইটাও অ্যাঙ্গার কি আউটবার্স্ট। হরমোনের হ্যাঁ কারণেই? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এখানে মানে হরমোনাল এইটা কি চেঞ্জে। যার পিএমডিডি আছে হুম তার কি হরমোনটা আরো বেশি ওভার হাইপার বা ব্যালেন্সটা ওরকম ভাবে হয় না তখন? মানে এটা কি হ্যাঁ, হরমোনেরই খেলা? এখানে কিছুটা হরমোনাল থাকে, কিছুটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে, জেনেটিকও থাকে। সবকিছু মিলিয়ে এই জিনিসটা হয়। আর এরকম থাকতে পারে না তার ট্রমা থেকে হচ্ছে বা জমিয়ে রাখা কষ্টগুলো থেকে হচ্ছে, এরকম হয়? আপু এই জিনিসটা তো অবশ্যই হবে, কারণ হচ্ছে এটা তখন শুধু পিএমডিডি না, এটা পিএমএসও হবে আপু। কারণ পিএমএসও কি, হবে। যদি আমার কোনো মানে ট্রমা থাকে, হুম, ট্রমা তো কমপ্লিটলি আমার জেনেটিক ম্যাপিংই চেঞ্জ করে ফেলবে, আমার ব্রেন ম্যাপিংও চেঞ্জ করবে। এবং অবশ্যই পিএমএস আর হুম, পিএমডিডিতে আমরা খুবই সেন্সিটিভ থাকি, ওই যে বুঝতে পারছি। ওয়াটারি আই কিছু হলে কেঁদে হুম, ফেলি। হুম, 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 হুম। সো ডেফিনেটলি যদি পিএমএস থাকে ওই সময়টাতে আমার যে কষ্টগুলো ওটা আমাকে বেশি টাচ করবে। যদি আমার ট্রমা না থাকে আমি হয়তো এত সেন্সিটিভিটি শো করব না। আচ্ছা, আরেকটা ছোট করে প্রশ্ন করি। হুম সেটা হচ্ছে আমার পিএমএস হলো। তো আমার ২ সপ্তাহ ধরে এরকম লাগছে, ভালো হুম লাগছে না। তো পিরিয়ডটা আমার স্টার্ট হয়ে গেল। হুম হুম। পিএমএস কি তখন বন্ধ হয়ে যাবে আমার? একেবারে ম্যাজিকের মতো নাই। নাই। পিএমডিডি তো এটা ম্যাজিকের মতো নাই। আমি তখন ভালো মানুষ ঘুরে বেড়াচ্ছি।